লেখা আছে, এটা আমাদের খুব পরিচিত একটা উপমুখী বিক্রিয়া। লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপর লেখা আছে 2 লিটার আয়তনের একটি পাত্রে। তাহলে এই 2 লিটার হচ্ছে ভলিউম ভি। তা প্রশ্নটা যখন পড়বো আমি লিখে রাখবো ভলিউম ভি। 2 লিটার আয়তনের একটি পাত্রে 2 মোল নাইট্রোজেন এবং 4 মোল হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেন নেওয়া হয়েছে 2 মোল, হাইড্রোজেন নেওয়া হয়েছে 4 মোল। এটা নিয়ে উপরের বিক্রিয়াটি শুরু করা হলো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এই যে নাইট্রোজেন আছে 2 মোল এবং হাইড্রোজেন আছে 4 মোল, এগুলো সবই হচ্ছে প্রারম্ভিক বা ইনিশিয়াল। আমরা প্রারম্ভিক না লিখে একটু সহজ বাংলায় লিখি ইনিশিয়াল বা আদি। এরা সবাই হচ্ছে আদি মোল সংখ্যা, অর্থাৎ বিক্রিয়া শুরুর মোল সংখ্যা, কারণ বিক্রিয়াটিকে শুরু করা হলো। এরপর বলা হলো 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়। এইটা হচ্ছে এই প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়, তার মানে এখানে যে হাইড্রোজেন দেওয়া আছে তার মাত্র 30% অ্যামোনিয়াতে পরিণত হয়। জানতে চাওয়া হয়েছে এই বিক্রিয়ার কেপি এবং কেসি কত হবে। খুব নাইস একটা প্রবলেম, যেটাকে আমরা সলভ করব। এখন প্রথমে আমরা জেনে নিলাম এই প্রশ্নটা পড়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ইনিশিয়াল বা আদি মোল সংখ্যা হচ্ছে 2 মোল এবং 4 মোল। আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি, অ্যামোনিয়ার তো আদি মোল সংখ্যা দেওয়া নেই, তাই তোমাদের কাছে জানতে চাচ্ছি অ্যামোনিয়ার আদি মোল সংখ্যা কত। অ্যামোনিয়ার আদি মোল সংখ্যা কত হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি অ্যামোনিয়ার আদি মোল সংখ্যা কত, এটা তোমাদের কাছ থেকে জানার। তো তোমরা সবাই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ইয়েস, সুজাত হক বলেছে 0, হাফিজ উদ্দিন বলেছে 0, রায়হান চৌধুরী বলেছে 0, নিহিতা নিয়াও বলেছে 0। ভেরি নাইস। আমি ইতিমধ্যে আরো দেখতে পাচ্ছি এখানে অনেকে কমেন্ট করছে। ইয়েস, পাবনা থেকে মানুষজন আমাদের এখানে ক্লাস করছে, ওয়ান্ডারফুল। পুরো বাংলাদেশে ক্লাসটি ছড়িয়ে যাচ্ছে। যারা এখনো শেয়ার করোনি কিন্তু শেয়ার করে ফেলো, এক্ষুনি শেয়ার করে ফেলো। এটা তোমার কান্ট্রির জন্য একটা বিগ সার্ভিস। তোমার একটা শেয়ারের মাধ্যমে আরো 50 জন যদি এই ক্লাসটা দেখতে পারে, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। ইয়েস, সো অ্যামোনিয়ার আদি মোল সংখ্যা হবে 0। কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রশ্নে কিছু বলা নাই। যদি প্রশ্নে বলা না থাকে, এটা লিখে রাখি, যদি প্রশ্নে দেয়া না থাকে তাহলে সকল বিক্রিয়কের আদি মোল সংখ্যা ধরবা 1 মোল আর সকল উৎপাদের আদি মোল সংখ্যা ধরবা 0 মোল। এটা সবাই খাতার মধ্যে লিখে রাখো। যদি প্রশ্নে কখনো আদি মোল সংখ্যা বলা না থাকে তাহলে সকল বিক্রিয়কের আদি মোল সংখ্যা ধরবা 1 মোল এবং সকল উৎপাদের আদি মোল সংখ্যা ধরতে হবে 0 মোল। উৎপাদটাকে 0 মোল ধরতে হবে কারণ খুব সিম্পল, বিক্রিয়ার শুরুতে তো কোনো উৎপাদ থাকে না। বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, তাই 0 মোল। আর এটা 1 মোল ধরা হয়, এটা খুব খারাপ একটা কাজ। বইতে অধিকাংশ প্রবলেমেই এই আদি বিক্রিয়ক দেওয়া থাকে না। ভালো প্রশ্নে অবশ্যই আদি মোল সংখ্যা বলে দেওয়া উচিত। যদি না বলা থাকে তখন 1 মোল ধরবা। তবে বইয়ের অধিকাংশ প্রবলেমে তোমার বইতে দেওয়া থাকে না, এই কারণে তোমার বইয়ের অঙ্কগুলো সহজ। যখনই যেমন এই আমাদের আজকের প্রশ্নে দেওয়া আছে এই ম্যাথগুলো একটু টাফ, তাই তোমাদেরকে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং নিজের বন্ধু বান্ধবকে ক্লাসটিকে শেয়ার করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সবাই এই ক্লাসটি দেখতে পারে। তাহলে আমরা আদি মোল সংখ্যাগুলো লিখে রাখলাম, প্রত্যেকের আদি মোল সংখ্যা লিখে রাখলাম। তাহলে বুঝো, প্রশ্নটি পড়ার পরে প্রথম কাজ হচ্ছে এই লাইনটার যতগুলো বিক্রিয়ক এবং উৎপাদ আছে প্রত্যেকের আদি মোল সংখ্যা লিখতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে অঙ্কটা সলভ করব আদি মোল সংখ্যা থেকে। এখন চিন্তা করো, তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে জানতে চাওয়া হয়েছে কেপি আর কেসি কত, তাই না? তাহলে একটু চিন্তা করে দেখো কিভাবে অঙ্কটা সলভ করা যাবে। আমি কেসি বের করতে চাই। কেসি বের করার জন্য উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা, নিচে যাবে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। কিন্তু মনে রাখতে হবে এই ঘনমাত্রাগুলো আসবে
সাম্যাবস্থার ঘনমাত্রা। কখনোই কেসিতে আদি ঘনমাত্রা বসানো যাবে না, তাই এই 2 মোল এই 4 মোল এখানে বসানো যাবে না। বি কেয়ারফুল, এই ঘনমাত্রাগুলো হচ্ছে সাম্যাবস্থার ঘনমাত্রা, বাট তোমাকে দেওয়া আছে আদি ঘনমাত্রা। তাহলে একটু চিন্তা করে দেখো, তোমাকে প্রশ্নে দেয়া থাকবে, তোমার প্রশ্নে দেয়া থাকবে আদি ঘনমাত্রা, বাট তোমার লক্ষ্য হচ্ছে সাম্যাবস্থায় যাওয়া। তোমার দেওয়া আছে আদি, বাট তোমাকে যেতে হবে সাম্যাবস্থাতে। তো এই আদি ঘনমাত্রা থেকে সাম্যাবস্থাতে যাওয়ার জন্য কি করতে হবে আসলে আমরা সেটাই আলোচনা করব। তার আগে তোমরা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে যারা এখনই করনি। আদি থেকে সাম্যাবস্থায় যাব, এটার উপায়টা কি? খুব সিম্পল, চিন্তা করো। প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরো তোমার আদি মোল সংখ্যা হচ্ছে 10 মোল, তোমার আদি মোল সংখ্যা দেওয়া আছে 10 মোল। এখন বিক্রিয়ার ফলে 2 মোল ভেঙে যায়, বিক্রিয়ার ফলে 2 মোল ভেঙে যায়, 10 মোল থেকে 2 মোল ভেঙে যায়। তাহলে জানতে চাওয়া হচ্ছে সাম্যাবস্থার মোল সংখ্যা কত। তোমার আদি মোল সংখ্যা হচ্ছে 10 মোল, বিক্রিয়ার ফলে 2 মোল ভেঙে যায়, তাহলে সাম্যাবস্থার মোল সংখ্যা কত আমি তোমাদের কাছে কমেন্টে সেটাই জানতে চাচ্ছি। সো আশা করি তোমরা সবাই কমেন্টে উত্তরটি দিতে সক্ষম হবে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ and one of the most tough topic, এই যে টাফেস্ট টপিক গুলোর একটি হচ্ছে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওবাইদুর রহমান হি ইজ গিভিং দ্য রাইট অ্যান্সার। মানস দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আম্মার্ত কুমার অন্তুর অ্যান্সার কারেক্ট হয়েছে। মাইমুনা মিম, সেও কারেক্ট অ্যান্সার দিয়েছে। অনেকে বলছে ভাইয়া ভিডিওটি শেয়ার করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং দ্য ভিডিও। সুমাইয়া জামান সুপ্তির অ্যান্সার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই বুঝতে পারছো আগে 10 মোল ছিল, 2 মোল ভেঙে গেছে, তাহলে সাম্যাবস্থায় আছে 8 মোল। তাহলে দেখো তোমাকে দেওয়া থাকে এই আদিটা প্রশ্নে দেয়া থাকবে, তোমার লক্ষ্য হচ্ছে সাম্যাবস্থাটা বের করা। তাহলে প্রশ্নে দেওয়া থাকবে আদিটা, লক্ষ্য হচ্ছে সাম্যাবস্থাটা বের করা। আদি থেকে সাম্যাবস্থায় যেতে হলে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, কত মোল ভেঙে যায় বা কত মোল উৎপন্ন হয়। চিন্তা করো, বিক্রিয়ক তো ভেঙে যায়, কিন্তু উৎপাদ যদি হয় তখন 2 মোল উৎপন্ন হবে। উৎপাদের ক্ষেত্রে হবে 2 মোল উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে 10 বেড়ে হয়ে যাবে 12 মোল। তাহলে চিন্তা করো এই মাঝখানের পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই প্রশ্নের মেইন জিনিস, যে কত মোল ভেঙে যায় আর কত মোল উৎপন্ন হয় সেটা বুঝতে হবে। প্রশ্ন থেকে লক্ষ্যে যাওয়ার জন্য জানতে হবে এই বক্সটা, কত মোল উৎপন্ন হয় এবং কত মোল ভেঙে যায়। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সেইটা বের করা। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কত মোল উৎপন্ন হয় আর কত মোল ভেঙে যায় সেইটা বের করা। আদি দেওয়া আছে আর লক্ষ্য হচ্ছে সাম্যাবস্থায় যাওয়া। কিভাবে বের করব তার জন্য বিগেস্ট ক্লু এটা, 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়। প্রশ্নের উত্তরটি আমাকে কমেন্টে জানাও। কে কে বলতে পারবে এই 30% কে কি বলা হয়? এই যে 30% দেওয়া আছে একে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা ইকুয়াল টু হচ্ছে 30%। এই আলফার বাংলা তাৎপর্য কি কে কে বলতে পারবে কমেন্টে আমাকে জানিয়ে দাও, যে এই আলফাকে আমরা কি বলে থাকি। সবাই আমাকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। এই আলফার একটা নাম আছে, এই আলফার নাম কি? একজন আলফার নাম হিসেবে লিখেছে আলফা। ইয়েস, সাজ্জাদ বাপ্পি, থ্যাংক ইউ বাপ্পি, কারেক্ট অ্যান্সার হয়েছে। নূর ফাতিয়া তাহিয়াত ভুল হয়েছে, সুপ্তির অ্যান্সারও ভুল হয়েছে। লিমা কারেক্ট অ্যান্সার দিয়েছে। ভৌমিকের অ্যান্সার, সৌমিত্র ভৌমিকের অ্যান্সার কারেক্ট হয়েছে। শরীফুল ইসলাম কারেক্ট অ্যান্সার। মুন্সি হাদিউল্লাহ, তুমি আমাদের প্রায় প্রত্যেকটা ক্লাস করো, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। আই হোপ তুমি আমাদের ক্লাসগুলো এনজয় করো। যারা যারা আমাদের প্রত্যেকদিন ক্লাসগুলো করে আমি কিন্তু তাদের নাম প্রায় মনে রাখতে পারি যে এরা আমাদের রেগুলার স্টুডেন্ট। সো আই হোপ তোমরা সবাই যারা আজকে ক্লাসে উপস্থিত আছো আমাদের রেগুলার স্টুডেন্টে পরিণত হবে। ইয়েস, আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা।
এটা হচ্ছে আলফা, এবং আলফা ইজিক্যাল টু হচ্ছে x ডিভাইডেড বাই সি, x ডিভাইডেড বাই সি। এই x টার মানে হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা, এবং সি হচ্ছে আদি মোল সংখ্যা। x হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা, সি হচ্ছে আদি মোল সংখ্যা, আর আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে এই সমীকরণটা, এই সূত্রটা আমাদের জানতে হবে। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, এটাও বিয়োজিত মোল সংখ্যা ডিভাইডেড বাই আদি মোল সংখ্যা, এটা দিয়ে বের করা হয়। আমাকে তোমরা এখন একটু বলো তো, আলফা, এক্স আর সি, এই তিনটার মধ্যে কোনটা, আলফা, এক্স আর সি এর মধ্যে কোনটা অজানা, কোনটা তুমি জানো না? আমাকে একটু বলো, আলফা, এক্স এবং সি, এই তিনটি রাশির মধ্যে কোন রাশিটি তোমার কাছে অজানা, অর্থাৎ কোন রাশিটি মান তুমি জানো না? আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি ক্লাসটা বেশ নাইস হচ্ছে, তোমরা অনেক স্টুডেন্ট এই মুহূর্তে ক্লাসে আছো। আই হোপ তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, এবং যারা ভিডিওটি শেয়ার করনি, মাস্ট 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 এই 200 জন সবাই একবার ভিডিওটাকে শেয়ার করে ফেলো, কারণ এটা আমাদের রিচ বাড়বে। ইয়েস, কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, আমার পুরো হোম পেজ ভরে যাচ্ছে। আমাদের অন্যতম নিয়মিত স্টুডেন্ট মেসি ভক্ত কারেক্ট অ্যান্সার দিয়েছে। শেখ রাফাত, রিফাত, নাদিন শরীফ, সোহানুর রহমান, ওবাইদুর রহমান, তারপর সাকিব রাতুল, রাহাত খান, শরীফুল ইসলাম, নিভানুন ফেরদৌস, যে আগের ক্লাসে ছিল, থ্যাংক ইউ। এক্স হচ্ছে আমাদের অজানা, বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে অজানা। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা, অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা হাইড্রোজেনের আলফা জানি, হাইড্রোজেনের আলফা হচ্ছে 30% বা 0.3। 30% মানে হচ্ছে 0.3, ক্যালকুলেটরে দিলেই চলে আসে। এবার দেখো, আলফা ইজ ইকুয়াল টু x বাই সি। আলফার ভ্যালু হচ্ছে 0.3, x এর ভ্যালু বের করব। সি হচ্ছে আদি মোল সংখ্যা, সি হচ্ছে আদি মোল সংখ্যা। আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাতে হবে এই ম্যাথটা পড়ে সি এর ভ্যালু কত বা আদি মোল সংখ্যা কত হবে। এই জিনিসটা অনেক স্টুডেন্টই পারে না, যে এইখানটাতে সি এর ভ্যালু বা আদি মোল সংখ্যা কত হবে। আমাকে এক্ষুনি কমেন্ট করে সেটা জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সি হচ্ছে আদি মোল সংখ্যা, তো আদি মোল সংখ্যা কত হবে আমি তোমাদের কাছে সেটাই কিন্তু দেখতে চাচ্ছি। বেশ বিশাল একটা ম্যাথ, করতেও বেশ সময় লাগবে। আশা করি তোমরা ধৈর্য ধরে আমাদের সাথে পুরোটা ক্লাস জুড়ে অপেক্ষা করবে, কারণ পুরোটা ক্লাস থাকলে তুমি ম্যাথটা ভালো করে বুঝবে। সো শশান কবিরের অ্যান্সার কারেক্ট হয়েছে। সুকল্যাণ ঘোষ আকাশ আমাদের সাথে মাত্র জয়েন করেছে। আচ্ছা, অনেকেই বুঝতে পারছে না। আচ্ছা, যারা বুঝতে পারছো না একটু ওয়েট করো, তোমরা আস্তে আস্তে থাকলে ক্লাসটা বুঝে যাবে। আমরা আসলে ক্লাসটা এখনো খুব বেশি শুরুই করিনি। একজন লিখেছে 6 মোল। আচ্ছা, একটু ভুল করছো তোমরা, তাকিয়ে দেখো আলফাটা কার জন্য দেওয়া, 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়, তাহলে অবশ্যই এই আলফাটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাহলে এই সি এর ভ্যালুটাও হবে হাইড্রোজেনের জন্য। তাহলে লিখতে হবে সি এর ভ্যালু হবে 4, অর্থাৎ নিচে বসবে 4। অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারোনি, আলফাটা কার জন্য দেওয়া, হাইড্রোজেনের। তাহলে সি এর ভ্যালুটাও কার জন্য দেওয়া, হাইড্রোজেনের। তাহলে আদি মোল সংখ্যা নিতে হবে 4 মোল, কারণ এটা হাইড্রোজেনের জন্য বের করা হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু আসে 0.3 ইনটু 4 বা 1.2 মোল, 1.2 মোল। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, আলফাটা দেওয়া ছিল হাইড্রোজেনের, তুমি তাই সি এর ভ্যালুটাও বা আদি মোল সংখ্যাও বসাবা হাইড্রোজেনেরটা। হাইড্রোজেনের ছিল 4 বসানো হলো, অ্যান্সার আসলো 1.2 মোল। এর মানে আমরা কি বুঝতে পারলাম? এর মানে আমরা বুঝতে পারলাম হাইড্রোজেন দেওয়া ছিল 4 মোল, বা তার 4 মোলের মধ্যে বিক্রিয়া করেছে 1.4 মোল। হাইড্রোজেন দেওয়া ছিল 4 মোল, কিন্তু এই 4 মোলের মধ্যে বিক্রিয়া করেছে 1.4 মোল। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। হাইড্রোজেন দেওয়া ছিল 4 মোল,
তার মধ্যে বিক্রিয়া করেছে 1.4 মোল। এটা আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন তোমাদের জন্য একটু বলি, আমাদের প্রশ্নে হাইড্রোজেনের আদিটা দেওয়া ছিল, সবই দেওয়া আছে কিন্তু হাইড্রোজেনের জন্য। চিন্তা করে দেখো, আদি দেওয়া ছিল 4 মোল, তুমি বুঝেছো বিক্রিয়ার ফলে ভেঙে গেল 1.2 মোল। তাহলে কে কে আমাকে বলতে পারবে, কমেন্টে জানিয়ে দাও, সাম্যাবস্থায় হাইড্রোজেন কত মোল থাকবে? সাম্যাবস্থায় হাইড্রোজেন কত মোল থাকবে আমাকে একটু কমেন্ট করে জানাও। হাইড্রোজেন দেওয়া ছিল প্রশ্নে 4 মোল। আমরা আলফা ইজিক্যাল টু এক্স বাই সি করে এক্স এর ভ্যালু জানতে পারলাম 1.2 মোল। আমরা এক্স এর ভ্যালু জানতে পারলাম 1.2 মোল। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও সাম্যাবস্থায় এখন হাইড্রোজেন কত মোল অবিভক্ত অবস্থায় বেঁচে থাকবে। আই হোপ তোমরা সবাই প্রশ্নটির উত্তর দিতে পারবে। এবং প্লিজ যারা ক্লাসে আছো, আমি তোমাদের কাছে সবসময় অনুরোধ জানাবো, আমরা 10 মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় স্কুলে পরিণত হয়েছি কারণ তোমরা রেগুলারলি আমাদের ক্লাসটাকে শেয়ার করো। সো প্লিজ ডু শেয়ার দিস ক্লাস, না হলে এই কঠিন ম্যাথটা সবাই কিন্তু বুঝতে পারবে না। ইয়েস, কারেক্ট অ্যান্সার আসা শুরু করছে সোহানুর রহমান, সাকিব রাতুল, অন্তর সরকার, রায়হান চৌধুরী, নাদিন শরীফ, শাওন কবির, মমিনুল হোসেন, মারুফ ইসলাম। ওয়ান্ডারফুল, ইটস অ্যামেজিং যে ক্লাসের এতজন কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অ্যান্সার হচ্ছে দেখো 4 মাইনাস 1.2, তাহলে 2.8 মোল। মনে রাখলে এই জিনিসটা ভেঙে গেছে, তার মানে এটা কমে গেছে। ভেঙে যাওয়া মানে কি? কমে যাওয়া। তাহলে 2.8 মোল আসলো। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, হাইড্রোজেন সাম্যাবস্থায় থাকবে 2.8 মোল। এইবার বাকিদের অবস্থা কি চিন্তা করো। তুমি শুধু হাইড্রোজেনটা বের করলাম, আমাদের হাইড্রোজেন ইনিশিয়াল আদি ছিল 4 মোল আর সাম্যাবস্থায় থাকবে 2.8 মোল। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এগুলো ছিল আদি, আর এখন আমরা যা বের করছি এগুলো হচ্ছে সব সাম্যাবস্থার জন্য 2.8 মোল। বাট নাইট্রোজেনেরটা কিভাবে বের করব সেটা হচ্ছে টাফ টপিক। নাইট্রোজেনেরটা কিভাবে বের করব এটাই হচ্ছে কঠিন জিনিস। এবং এই কঠিন জিনিসটা এখনই বোঝানোর আগে তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো যাতে এই কঠিন পার্টটা থেকে এসে সবাই একটু বুঝতে পারে। হাইড্রোজেনেরটা বের করা গেছে কারণ 30% হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়, এই জিনিসটা প্রশ্নে বলা ছিল। নাইট্রোজেন বা অ্যামোনিয়ার জন্য এ জাতীয় কোনো কিছু দেয়া নেই, তাহলে ওদের জন্য কিভাবে বের করতে হবে? তো এই ক্ষেত্রে একটু মনে রাখো, হাইড্রোজেনের জন্য আমরা এক্স পেয়েছিলাম 1.2 মোল। এটা কিন্তু সবার মনে রাখতে হবে। হাইড্রোজেন বিয়োজিত হয়, হাইড্রোজেন বিয়োজিত হয় 1.2 মোল, এটাই লিখে রাখি এখানে। হাইড্রোজেন বিয়োজিত হয় 1.2 মোল, বা আমি বলতে পারি হাইড্রোজেন বিক্রিয়া করে, বিয়োজিত হয় না বলে বলা যায় বিক্রিয়া করে। হাইড্রোজেন বিক্রিয়া করে 1.2 মোল, অর্থাৎ 4 মোল হাইড্রোজেনের মধ্যে মাত্র 1.2 মোল বিক্রিয়া করে, আর সাম্যাবস্থায় অবশিষ্ট থাকে হচ্ছে 2.8 মোল। তাহলে এখন চিন্তা করো নাইট্রোজেন কতটুকু বিক্রিয়া করবে আর অ্যামোনিয়া কতটুকু তৈরি হবে, কিভাবে বের করা যাবে? দেখো, নাইট্রোজেন যোগ 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, এটা 1:3:2 রেশিওতে বিক্রিয়া করে। চিন্তা করে দেখো, নাইট্রোজেন ইসটু হাইড্রোজেন ইসটু অ্যামোনিয়া, এটা বিক্রিয়া করে 1:3:2 রেশিওতে। বি কেয়ারফুল, আবারও বলতেছি, এটা বিক্রিয়া করে 1:3:2 রেশিওতে। নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, এটা বিক্রিয়া করে 1:2:3 রেশিওতে। এবার তোমাদের কথা হচ্ছে কার আলফা দেয়া আছে? এর আলফা দেয়া আছে। কার আলফা দেওয়া আছে? হাইড্রোজেনের। যার আলফা দেওয়া আছে তার রেশিওটাকে 1 বানাতে হবে। যার আলফা দেওয়া আছে তার রেশিওটাকে 1 বানাতে হবে। তাহলে 3 কে 1 বানানোর উপায় কি? 3 দিয়ে ভাগ করা। 3 কে 1 বানানোর উপায় হচ্ছে 3 দিয়ে ভাগ করা। তাহলে পুরো সমীকরণটাকে 3 দিয়ে ভাগ করব। 1/3:1:2/3, 1/3:1:2/3। তাহলে নিয়মটা বুঝো, রেশিওটা লিখবো 1:3:2। এরপরে যার আলফা দেয়া আছে, কার আলফা দেয়া আছে? হাইড্রোজেনের। হাইড্রোজেনের সংখ্যাটাকে 1 বানাতে হবে। এই 1 বানানোর জন্য পুরো জিনিসটাকে 3 দিয়ে ভাগ করলাম। 1/3:1:2/3 হলো।
সো 1:, এই ভ্যারিয়েশনটা আসলো। এখন একটু বোঝো, এই যে রেশিওটা তুমি পেলে, এই রেশিওটা কি মিন করে? এই রেশিওটা বোঝায় 1/3 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2/3 মোল অ্যামোনিয়া তৈরি করে। 1/3 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2/3 মোল অ্যামোনিয়া তৈরি করে। আমরা কিন্তু ক্লাসের খুব ক্রুশিয়াল একটা জায়গায় এসেছি, তো তোমাদেরকে একটু বুঝতে হবে, যার আলফা দেয়া আছে তার রেশিওটাকে 1 বানালাম। 1 বানিয়ে এখন আমি এটাই এখন লিখে রাখবো এখানটাতে, 1/3:1:2/3। এবার খুব সহজ, হাইড্রোজেন কতখানি বিক্রিয়া করে? 1/2 মোল। হাইড্রোজেন বিয়োজিত হয় 1/2 মোল। এই 1/2 দিয়ে সবাইকে গুণ করব, 1/2 কে সবাইকে গুণ করব। তাহলে 1 এর জায়গায় আসবে 1.2 ইনটু 1, 1/3 এর জায়গায় আসবে 1/3 ইনটু 1.2, 2/3 এর জায়গায় আসবে 2/3 ইনটু 1.2। তাহলে দেখো, আমরা একটু আগে যে x বের করেছিলাম, x, ওই x দিয়ে সবাইকে গুণ করে দিব, x দিয়ে সবাইকে গুণ করে দিব। তাহলে এখানে আসবে 0.4, এখানে আসবে 1.2, আর এখানে আসবে 0.8। তাহলে আমরা তিনটা সংখ্যা পেয়ে গেলাম। লক্ষ্য করে দেখো, বেশ টাফ ঝামেলার একটা ব্যাপার কিন্তু ঘটতে যাচ্ছে এখানটাতে, বেশ টাফ এবং ঝামেলার। প্রথমে যার আলফা দেয়া আছে তার রেশিওটাকে 1 বানাবো। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তাই সবাইকে 3 দিয়ে ভাগ করলাম। তারপরে আমরা একটু আগে যে x এর ভ্যালু বা যার আদি মোল সংখ্যা থেকে আমরা বিয়োজিত মোল সংখ্যা বের করছি, x দ্বারা সবাইকে গুণ করলাম, 1.2 1.2 1.2 সবাইকে গুণ করলাম। তাহলে আসলো 0.4 1.2 এবং 0.8। এরাই হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা এবং উৎপন্ন মোল সংখ্যা। তার মানে নাইট্রোজেন ভাঙবে 0.8 মোল, হাইড্রোজেন ভাঙবে 1.2 মোল, আর অ্যামোনিয়া তৈরি হবে 0.8 মোল। তোমরা বইতে যেভাবে অঙ্ক করে আসছো পুরোটাই অনেক ডিফারেন্ট করে এসেছো, এবং এইভাবে না করলে অনেক অঙ্ক ভুল হবে। তোমার বইয়ের অঙ্কগুলো সহজ দেখে তোমার কারেক্ট হয়। বইয়ের অঙ্কগুলো সহজ কারণ বইয়ের আদি মোল সংখ্যাগুলো 1 দেওয়া থাকে, বাট এখন যখন আদি মোল সংখ্যা 2 3 দিচ্ছি তখনই কঠিন হয়ে যাবে। সো প্লিজ, যারা এখন ভিডিওটা বুঝছো যে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এক্ষুনি ভিডিওটাকে শেয়ার করে ফেলো। তো আমরা একটু ক্লিয়ার করে লিখি, আমরা তখন কি বুঝলাম? আমরা এতক্ষণ পর্যন্ত বের করলাম বিয়োজিত মোল সংখ্যা এবং উৎপন্ন কত। বিয়োজিত নাইট্রোজেন 0.4 মোল, বিয়োজিত হাইড্রোজেন 1.2 মোল এবং উৎপন্ন অ্যামোনিয়া 0.8 মোল। এইটা বের যারা করতে পারবে তারা এই ম্যাথ শিখে গেছো বলে ধরে নিতে পারো। আমি চাই এই অংশটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা কি কি বের করলাম দেখো, আদি মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা, আদি মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা, আমরা এগুলো এখন বের করে ফেললাম। সো আসো এর পরের কাজটা কি আমরা তোমাদেরকে একটু শিখিয়ে দিই। এর পরের কাজটা খুব সিম্পল, বিয়োজিত এবং উৎপন্ন তুমি জানো, তাহলে এখন সাম্যাবস্থার মোল সংখ্যাগুলো কত হবে লিখতে হবে। সবাই লক্ষ্য করো, তোমাদেরকে এখন কুইজ দেওয়া হচ্ছে। নাইট্রোজেন ছিল 2 মোল, নাইট্রোজেন ছিল 2 মোল, নাইট্রোজেন বিয়োজিত হয় 0.4 মোল, নাইট্রোজেন কত মোল অবশিষ্ট থাকে আমাকে বলে দাও। নাইট্রোজেন শুরুতে ছিল 2 মোল, নাইট্রোজেন 0.4 মোল বিয়োজিত হয়, তাহলে নাইট্রোজেন কতটুকু অবশিষ্ট থাকে আমাকে একটু জানিয়ে দাও। আর প্লিজ, যেহেতু আমি একটা কঠিন টপিক বোঝাচ্ছি, কেউ না বুঝলে এখনই কমেন্ট করো, ভাইয়া বুঝতে পারছি না। যারা পুরো ক্লাসটি করছো তারা একটু আমাকে জানাও যে পুরো ক্লাসটি করা সত্ত্বেও তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা, বিকজ এটা একটু কঠিন টপিক, না বুঝতেই পারো। মমিনুল ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওবাইদুর রহমান কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ওকে। উম্মে সুলাইম লিমা একটু বুঝতে পারছে না, আই হোপ আমি আবার তোমার জন্য এটা রিপিট করব। সুপ্তি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, সাকিব রাসুল কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারেক্ট। তাহলে দেখো তোমার এখন অবশিষ্ট আছে 1.6 মোল। কেন? শুরুতে ছিল 2 মোল, বিয়োজিত হয়েছে 0.4, তাহলে বাদ থাকে 1.6। শুরুতে ছিল 4 মোল, হাইড্রোজেন বিয়োজিত হয় 1.2, তাই বিয়োগ করলে আসে 2.8 মোল। এখন কঠিন এবং ইন্টারেস্টিং পার্ট, অ্যামোনিয়া শুরুতে ছিল 0 মোল, অ্যামোনিয়া উৎপন্ন হয় 0.8 মোল,
তাহলে এই অবশিষ্ট অ্যামোনিয়ার পরিমাণ কত হবে বলো? সাম্যাবস্থায় এই অবশিষ্টটা হচ্ছে, অবশিষ্ট না বলে এটাকে আমরা বলি সাম্যাবস্থা, অবশিষ্ট না বলে আমাদের বলা উচিত এটা হচ্ছে সাম্যাবস্থার পরিমাণ। তা আমাকে এখন একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যে অ্যামোনিয়া কত মোল থাকবে। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে যাচ্ছি। সো প্লিজ, এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যারা যারা আমাদের ক্লাসটিকে দেখছো, প্লিজ ডু শেয়ার দিস ক্লাস, কারণ আমরা স্টেপ বাই স্টেপ এসে একটা ম্যাথ সলভ করা দিচ্ছি, এবং এই ম্যাথটা করতে দিলে বাংলাদেশের 5% স্টুডেন্টও পারবে না, কারণ এই ম্যাথগুলো বইতে নেই, এই ম্যাথগুলো একটু কঠিন। বইতে খুব সহজ সহজ ম্যাথ দেওয়া থাকে। ইয়েস, 0.8 মল। রাহাত, শেখ, রাফাত, ওবাইদুর রহমান, মানস দত্ত, এরা আমাদের আগের ক্লাসের স্টুডেন্টও ছিল, আমার ওদের প্রত্যেকের নাম মনে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখো, এটা এখন সাম্যাবস্থায় থাকবে 0.8 মোল। কেন 0.8 মোল? কারণ শুরুতে 0, পরে 0.8 উৎপন্ন হয়েছে। তাহলে দেখো, বিক্রিয়কগুলো কমে গেল আর উৎপাদগুলো বৃদ্ধি পেল। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া সেটাই হয়, বিক্রিয়ক কমে যায় এবং উৎপাদ বৃদ্ধি পায়। তো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি তো আমাকে রাফ করে করে এগুলো আনা শিখালেন, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? হ্যাঁ, পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা এখন দেখানো হবে। তো এখন আমরা পুরো ম্যাথটা আবার পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেইভাবে শিখবো। এতক্ষণ আমরা বেসিক বুঝলাম, এখন আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা দেখবো। এবং সেইটা শুরু করার আগে অবশ্যই প্লিজ সবাই ক্লাসটিকে শেয়ার করবে, যাতে তোমার বন্ধু পরীক্ষার খাতায় কিভাবে এই ম্যাথ লিখতে হয় সেটা শিখতে পারে। আসো আমরা এখন পরীক্ষার খাতার মতন করে একটু লিখে ফেলি। পরীক্ষার খাতায় উপরে লিখবে নাইট্রোজেন 3 মোল, হাইড্রোজেন 2 মোল, অ্যামোনিয়া। প্রথমে এটা লিখবে, তারপর বাঁ দিকে লিখবে আদি মোল সংখ্যা। আদি মোল সংখ্যা আমরা বের করে রেখেছি, নাইট্রোজেন হচ্ছে 2 মোল, হাইড্রোজেন হচ্ছে 4 মোল, অ্যামোনিয়া হচ্ছে 0 মোল। এরপরে লিখবে বিয়োজিত অথবা উৎপন্ন মোল সংখ্যা। নাইট্রোজেন বিয়োজিত হয়েছিল 0.4 এবং এটাকে আমরা মাইনাস দিয়ে লিখব। আচ্ছা, নাইট্রোজেন বিয়োজিত হয় 0.4, হাইড্রোজেন বিয়োজিত হয়েছিল 1.2 মোল এবং অ্যামোনিয়া উৎপন্ন হয় 0.8 মোল। নাইট্রোজেনের আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিব, হাইড্রোজেনের আগে এখানে মাইনাস দিব আর এটার আগে প্লাস দিব। মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে এরা বিয়োজিত হয়েছে, আর প্লাস দিয়ে বোঝানো হচ্ছে যে এরা উৎপন্ন হয়েছে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আই হোপ তোমরা সবাই আমাদের এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো এবং আমরা রাসায়নিক সাম্যাবস্থার মতন একটা ক্রিটিক্যাল টপিক কিন্তু আলোচনা করছি। ডু শেয়ার দ্য ভিডিও যাতে করে বেশি বেশি মানুষ ক্লাসটায় উপস্থিত থাকে। প্রথমে আদি মোল সংখ্যাগুলো প্রশ্ন থেকে লিখব, আর বিয়োজিত এবং উৎপন্ন মোল সংখ্যা সবাই এই লাইনটাই ভুল করবা, কারণ এই লাইনটা বের করা টাফ। এই লাইনটা কিভাবে বের করতে হবে আমি একটু মনে করিয়ে দিই। আলফা দেওয়া ছিল হাইড্রোজেনের, তাই x = c * আলফা। এই সূত্র থেকে আমরা x এর ভ্যালুটা এখানে বসাবো। এই 1.2টা হচ্ছে x এর ভ্যালু। তারপরে বাকি দুইজনেরটা বের করব অনুপাত থেকে, বাকি দুইজনেরটা বের করব অনুপাত থেকে বা ঐকিক নিয়ম করে। সোজা কথা, অনুপাত না করে তুমি ঐকিক নিয়ম করতে পারো। কিভাবে দেখো, 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে 1.2 মোল হাইড্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া তৈরি হবে? 3 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে, তাহলে 1.2 মোলের সাথে কত মোল নাইট্রোজেন বিক্রিয়া করে? তুমি অনুপাত দিয়েও করতে পারো অথবা ঐকিক নিয়মও করতে পারো, যে 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে 1.2 মোল করে 1.8 মোল। 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে 1.2 মোল 0.4 মোল উৎপন্ন করে। সো এইটুকু হয়ে গেল। তারপরে আমরা লিখব সাম্যাবস্থার মোল সংখ্যা। সাম্যাবস্থার মোল সংখ্যা হবে 2 - 0.4 বা 1.6 মোল, 4 - 1.2 বা 2.8 মোল এবং 0 + 0.8 বা 0.8 মোল। বাস, যারা এই লাইনটাতে এসে আসতে পেরেছো তাদের অঙ্ক হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই লাইনটাতে আসা পর্যন্তই ঝামেলা। মনে রাখবে, রাসায়নিক সাম্যাবস্থার যে কোনো প্রবলেমের একটাই সুন্দর সলিউশন আছে,
তুমি প্রশ্ন পড়ে চিন্তা করবা কিভাবে সাম্যাবস্থার মূল সংখ্যা বের করা যায়। যে সাম্যাবস্থার মূল সংখ্যা বের করতে পারবে সেই অঙ্কটা সলভ করতে পারবে, দ্যাট আই ক্যান গ্যারান্টি। তো যারা যারা সাম্যাবস্থার মূল সংখ্যা বের করতে পেরেছো তারা ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের সাথে একটু জানিয়ে দাও যে হ্যাঁ তুমি আমাদের ক্লাসে আছো এবং তুমি আমাদের সাথে আজকে রাসায়নিক সাম্যাবস্থার গাণিতিক সমস্যার মতন কঠিন দাঁত ভাঙ্গা টপিকগুলো বোঝার চেষ্টা করেছো। থ্যাংক ইউ ভাই যারা তোমরা কমেন্ট করে যাচ্ছ। ওকে সবাই, আমি কিন্তু আবার একটু বলে দিই, সবাই ভুল করে হচ্ছে বিয়োজিত এবং উৎপন্ন মোল এই লাইনটাতে, বিয়োজিত এবং উৎপন্ন মোল এই লাইনটাতে সবাই ভুল করে। তোমার যদি কনফিউশন থাকে জানাবা, আমি আবার রিপিট করার চেষ্টা করব। সাম্যাবস্থার মোল সংখ্যা বের করেছি, এইবার কি লাগবে? এইবার লাগবে ঘনমাত্রা। সাম্যাবস্থার মোল সংখ্যার পরে আমার লাগবে হচ্ছে সাম্যাবস্থার ঘনমাত্রা। আমরা জানি ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আমার আয়তন প্রশ্ন পড়ে বলার চেষ্টা করো কত। সবাই এক্ষুনি কমেন্ট করে জানাও আমাদের এই প্রশ্নে আয়তন কত দেওয়া ছিল। সবাই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও আয়তন কত দেওয়া ছিল। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাই এক্ষুনি আমাদেরকে সেটা জানিয়ে দাও আয়তন কত দেওয়া ছিল। মুন্সি হাদিউল্লাহ, নাদিন শরীফ, উম্মে সুলাইম, লিমা, তোমরা সবাই বলেছো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি এইটা বোঝাতে গেলে সবসময় একটু ভয়ে থাকি টিচার হিসাবে। আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো স্টুডেন্টকে বুঝাতে পারছি না, জিনিসটা আসলে অনেক কঠিন একটা কনসেপ্ট। আর তোমাদের বইতে এই কনসেপ্টটা এক্সপ্লেন করা নেই, যার কারণে বইয়ের অঙ্কগুলো অনেক সোজা। আচ্ছা এখন লক্ষ্য করো, ইয়েস মমিনুল হোসেন, ওবায়দুর রহমান সবাই জানিয়ে দিচ্ছে 2 লিটার। আয়তন হচ্ছে আমাদের 2 লিটার, এটা প্রশ্নের শুরুতেই বলা ছিল 2 লিটার। তাহলে আমার ঘনমাত্রা বের করার জন্য n ডিভাইডেড বাই v, সবাইকে 2 লিটার দিয়ে ভাগ করব। তাহলে 1.6 ডিভাইডেড বাই 2, 2.8 ডিভাইডেড বাই 2, 0.8 ডিভাইডেড বাই 2। তাহলে 1.6 ডিভাইডেড বাই 2 এটা করলে আসে 0.8, 2.8 ডিভাইডেড বাই 2 1.4, আর এটা আসে 0.4। ইউনিট হবে মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার। এই লাইন থেকে এই লাইনে যাওয়ার জন্য আমরা 2 লিটার দিয়ে ভাগ করলাম। আমরা এই লাইন থেকে এই লাইনে আসার জন্য 2 লিটার দিয়ে ভাগ করলাম। তো আমরা প্রত্যেকটাকে ভাগ করে ঘনমাত্রায় নিয়ে আসলাম। এতক্ষণ ছিল, এখন চলে আসলো ঘনমাত্রা। সো প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করো, আমাদের গোল কিন্তু এইখানে আসা ঘনমাত্রা, কারণ আমরা এখন কেপি কেসির ম্যাথ বের করব। তো আমরা ঘনমাত্রা পেয়ে গেছি 0.8, 1.4 এবং 0.4, আমরা প্রত্যেকের ঘনমাত্রা পেয়ে গেছি। এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঘনমাত্রা পাওয়ার পরে কি করতে হবে। খুব সিম্পল, আমি এখন কেসি এর ইকুয়েশন লিখব। উপরে যাবে নাইট্রোজেনের ঘনমাত্রা, নিচে হাইড্রোজেন, উপরে অ্যামোনিয়ার ঘনমাত্রা, নিচে নাইট্রোজেনের ঘনমাত্রা এবং হাইড্রোজেনের ঘনমাত্রা। অ্যামোনিয়ার এখানে 3 আছে তাই কিউব দিতে হবে। এইবার তোমরা সবাই মান বসাও এবং উত্তরটি বের করে আমাকে জানিয়ে দাও। তোমরা সবাই এই তিনটি মান এই সমীকরণে বসিয়ে দাও এবং আমাকে উত্তরটি বের করে জানিয়ে দাও। আমি নিজেও বের করছি, বাট আমি চাবো তোমাদের কাছ থেকে অ্যানসারটি পাওয়ার জন্য। আমি তোমাদের কাছে প্রশ্নের উত্তরটি আশা করছি। সো প্লিজ তোমরা কারেক্ট অ্যানসারটি দেওয়ার চেষ্টা করবে। তোমরা সবাই আমাদের বের করা মানগুলো বসিয়ে দাও এবং কারেক্ট অ্যানসারটি বের করো। ভেরি গুড, যারা অ্যানসারটি করতে পারছো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি প্রায় 150 জনের মতন মানুষ আমাদের এই ক্লাসটিতে আছে এবং এই ক্লাসটি করতে পারছেন। তোমরা বের করার চেষ্টা করো। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য পাওয়ার। তোমরা অনেকেই কিন্তু পাওয়ার গুলো ভুল করছো, পাওয়ার গুলো কিন্তু অনেকেই ভুল করছো। এখানে 0.4 আছে, 0.4 কে স্কয়ার করবা, তারপর ভাগ করবা 0.8 ইনটু 1.4 কিউব দিয়ে। একজন জিজ্ঞেস করেছে এটা কোন সাবজেক্ট, ক্লাসের উপরেই নাম লেখা আছে, এটা কেমিস্ট্রি পড়ানো হচ্ছে। থ্যাংক ইউ। ত্রয়ী মিত্র জানিয়েছে এই ম্যাথটা আলফা দিয়ে কেপি এর রাশিমালা বের করা যায় না। না ত্রয়ী মিত্রা, যাবে না জিনিসটা।
ফার্স্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে ওবাইদুর রহমান। এতক্ষণ পর্যন্ত বাকি সবাই ভুল করেছো। আমি প্রথম কারেক্ট অ্যান্সার পেয়েছি ওবাইদুর রহমানের কাছ থেকে, তারপরে একটা কারেক্ট, আরেকটা এসেছে সাকিব ইবনে আলমের কাছ থেকে। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 0.0728। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 0.0728। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাকে এই ভ্যালুগুলোকে এইখানে বসাতে হবে। তাহলে অ্যামোনিয়ার অ্যান্সার ছিল 0.4, নাইট্রোজেনের ছিল 0.8, আর হাইড্রোজেনের ছিল 1.2। বাস এগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই পাওয়া যেত। 0.8, 0.4, 1.2, 0.8, 0.4, 1.2 আমি বসালাম, এখানে ক্যালকুলেশনে অ্যান্সার চলে আসলো। এবং এখনের প্রশ্ন হচ্ছে এই প্রশ্নের সাম্য ধ্রুবক কত, একক কি হবে? সবাই আমাকে বলো এই বিক্রিয়ার কেসি এর একক কি হবে? এই বিক্রিয়ার কেসি এর একক কি হবে? অনেকেই আলফা দিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করো। মনে রাখবে এটা প্রচন্ড বড় একটা ভুল। আলফা দিয়ে অঙ্ক করবা না, অঙ্কটা করা হয় এক্স দিয়ে। যারা এই ভুলটা স্কুল কলেজে করে এসেছো তারা বেঁচে গেলা, কারণ তোমাদের স্কুল কলেজের ম্যাথগুলো সোজা ছিল, এই ম্যাথগুলোতে মিলবে না বেশি। তো আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এখানে কেসি এর একক কত হবে। আমরা প্রায় 40 মিনিট যাবত একটা অঙ্ক সলভ করার চেষ্টা করছি। তার মানে বোঝো আমরা জিনিসটাকে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করছি। তোমাদের কাছে আমি জানতে চেয়েছি আলফার ভ্যালু কত হবে। ওকে, নিভানা ফেরদৌস জানিয়েছে 5 বার চেষ্টা করার পরে আসলো। হ্যাঁ থ্যাংক ইউ, বার চেষ্টা করে গেছে, এটাই ভালো। এটার একক হবে, লক্ষ্য করে দেখো, উপরে স্কয়ার নিচে কিউব আর 1, তাহলে কাটাকাটি করলে নিচে ডাবল থাকে। তাহলে এককটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার -2। আমি পরিষ্কার করে লিখে দিই, এককটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার -2। এই -2টা হচ্ছে ডেল্টা এন। আমরা একটু আগের ক্লাস সন্ধ্যা 7টার সময় যে ক্লাস করেছি সেখানে একক বের করা শিখিয়েছিলাম। তো আশা করি সেই ক্লাসটা যারা ছিলে তারা এককটা বের করতে পেরেছো, আর যারা ছিলে না তারা আমাদের এই ক্লাসের পরে 7টার ক্লাসটা একবার দেখে ফেলবে। তো আমরা কেসি বের করে ফেললাম। ইয়েস, কংগ্রেচুলেশন, আমরা কেসি বের করলাম 40 মিনিট চেষ্টা করে। এখন অঙ্ক স্মুথ, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সো আমরা এখন কেপি বের করব। তার আগে একবার অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত ক্লাসটি শেয়ার করেনি প্লিজ আমাদের ক্লাসটাকে শেয়ার করবে। পুরো ব্যাপারটা হচ্ছে যে আমরা পুরো 10 মিনিট স্কুলটা কেন শুরু করেছিলাম, উদ্দেশ্য ছিল বাংলাদেশের সব মানুষের দোরগোড়াতে কোয়ালিটি এডুকেশনকে পৌঁছে দেব। কারণ আমরা জানি এই জিনিসগুলো বইতে এইভাবে দেওয়া নেই, বাট কারেক্ট জিনিসটা হচ্ছে এইটা। সো আমি চাই তুমি যখন আজকে আসল জিনিসটা শিখতে পারলে বাকি সব বন্ধুকেও জানিয়ে দাও। এই একটা ম্যাথ পারলে সবগুলা ম্যাথ পারা যাবে। ওকে, সো এটা আমরা শিখে গেলাম। এবার আমরা দেখব কেপি নির্ণয় করা। এইবার কেসি শেষ, আমরা আসলে কেপি বের করি। কেপি বের করার জন্য এই পার্টটুকু সেম, অর্থাৎ আদি মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা, সাম্যাবস্থার মোল সংখ্যা, এই তিনটা লাইন সেম হবে। তো প্রথমে আবারও কেপি নির্ণয়ের জন্য এই 3 লাইন করে আসবে এবং এই 3 নম্বর লাইন থেকে এসে সবকিছু আবার ডিফারেন্ট হওয়া শুরু করবে। তো আগে আমি তাই এই 3 নম্বর লাইন থেকে অঙ্ক করাটা শুরু করি। মানে সাম্যাবস্থার মোল সংখ্যা পর্যন্ত অঙ্কটা আগের মতন থাকবে। তো সাম্যাবস্থার মোল সংখ্যাটা আমি এখানে লিখে তারপর অঙ্কটা করা শুরু করছি। বি কেয়ারফুল যে এটাই হচ্ছে মেইন লাইন, সাম্যাবস্থার মোল সংখ্যা। এখানে যারা আসতে পারে তারা ম্যাথটা করে ফেলতে পারে। এখন বুঝো কেপি বের করার জন্য আংশিক চাপ লাগে। আংশিক চাপ কেপি বের করতে হয় হচ্ছে আংশিক চাপ থেকে। আংশিক চাপ হচ্ছে মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। তাকিয়ে দেখো এখানে কি মোট চাপ দেওয়া আছে? না, দেয়া নেই। অবশ্যই দেওয়া থাকতে হবে প্রশ্নে। প্রশ্নে যেহেতু দেওয়া নেই আমি এখন দিয়ে দিচ্ছি। মোট চাপ পি হচ্ছে 3 atm। এটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকতে হবে। সবাই প্রশ্নের উপর লিখে রাখো মোট চাপ হচ্ছে 3 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে মোট চাপ দেওয়া আছে, এখন আমার লাগবে হচ্ছে মোল ভগ্নাংশ। আংশিক চাপ বের করার উপায় হচ্ছে মোট চাপ গুণন মোল ভগ্নাংশ। মোট চাপ প্রশ্নে দেওয়া আছে 3 atm, তাই মোল ভগ্নাংশ বের করতে হবে। মোল ভগ্নাংশ কিভাবে বের করা যায় সেটাই আমি এখন শিখাবো। মোল ভগ্নাংশ বের করার উপায় লক্ষ্য করো। এই 3টা মোল সংখ্যা আছে, এখন আমরা বের করব মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করার জন্য এই 3টাকে যোগ করো। সবাই যোগ করে দাও। 1.6 প্লাস 2.8 প্লাস 0.8।
এবং তার উপরে রাখো 1.6 কে। এখানেও সেম কাজ, উপরে যাবে নিজেরটা আর নিচে যাবে টোটাল। উপরে যাবে নিজের নিজ নিজ মোল সংখ্যা আর নিচে যাবে টোটাল মোল সংখ্যাটা। তাহলে প্রথমে টোটালটা আসো বের করি। টোটাল হচ্ছে 1.6 প্লাস 2.8 প্লাস 0.8, তাহলে এখানে আসে 2.4, দেন 3.2, 4.2, 5.2, তাহলে এখানে আসে 5.2 মোল। তাহলে টোটাল মোল আছে 5.2 মোল। আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে শিওর হয়ে নেই, আমার যোগ বিয়োগ গুণ ভাগের অ্যাবিলিটি একটু খারাপ, তো ভুল হতেই পারে না। ঠিক আছে, এইবারের মতন বেঁচে গেছি 5.2 মোল। তাহলে নিচে সব ক্ষেত্রে ভাগ করবা 5.2 মোল দিয়ে। তাহলে মোল ভগ্নাংশ বের করার উপায় কি? নিজের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করবা, নিজের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করলেই অ্যানসার চলে আসবে। সো মোল ভগ্নাংশ আমরা বের করলাম। এখন তোমরাই আমাকে বলো, আমি মোট চাপ জানি, মোল ভগ্নাংশ জানি, আংশিক চাপ কি বের করা যাবে না? অবশ্যই যাবে। তো তোমরা আমাকে এখন একটু জানিয়ে দাও, অ্যামোনিয়ার আংশিক চাপ কত, নাইট্রোজেনের আংশিক চাপ কত? তোমরা আমাকে এখন জানাও নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে। আমি বাকি দুইটা নিজে করে দিব, আর তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে। আমি তোমাদের কাছে কমেন্টে সেটা আশা করছি। আমি তোমাদের কাছে কমেন্টে আশা করছি আংশিক চাপ কত হবে সেটা আমাদেরকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। একজন লিখেছে ভাইয়া কেপিকেসি রিলেশন দিয়ে তো বের করে দেওয়া যায়। হ্যাঁ যায়। আমি আসলে নতুন নিয়মটা মানে কিভাবে ভেঙে ভেঙে করা হয় সেটা শিখাতে যাচ্ছি, কারণ এটাও পরীক্ষায় কাজে লাগে। কেপিকেসি রিলেশন দিয়ে তো অবশ্যই বের করা যাবে, বাট আমি তোমাদেরকে আসল নিয়মটা শিখাতে চাচ্ছি। তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন ছিল যে নাইট্রোজেনের আংশিক চাপ কত বের করবে। ওকে, আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি রাতুল, রাফাত, সুমাইতা তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে, ওয়ান্ডারফুল। তাহলে তাকে আংশিক চাপ বের করার উপায়টা খুব সহজ, 1.6 বাই 5.2, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে মোট চাপ 3 দিয়ে গুণ করো, মোল ভগ্নাংশকে মোট চাপ 3 দিয়ে গুণ করো। 1.6 ইনটু 3 ডিভাইডেড বাই 5.2, তাহলে অ্যান্সার আসে 0.923। তাহলে আংশিক চাপ আসবে 0.923। আংশিক চাপের জন্য প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো, করে করে অ্যানসারটা লিখে ফেলো। তাহলে আসো আমরা সবাই এই কাজটা শেষ করে ফেলি। এটা আসবে 1.615 এবং 0.8 ইনটু 3 ডিভাইডেড বাই 5.2, এটা আসে 0.4615। সো প্লিজ বি কেয়ারফুল এন্ড লক্ষ্য করো, আমরা আংশিক চাপ বের করার জন্য মোল ভগ্নাংশকে মোট চাপ 3 দিয়ে গুণ করে ফেললাম। আংশিক চাপ বের করার জন্য আমরা মোল ভগ্নাংশকে 3 দিয়ে গুণ করে ফেললাম, এবং আংশিক চাপের একক হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, কারণ মোট চাপও দেওয়া ছিল অ্যাটমসফেরিক প্রেসারে। অঙ্কটা হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় হচ্ছে সবগুলো মোট আংশিক চাপকে যোগ করো, যোগ করলে 3 হবে। সবগুলো আংশিক চাপকে যদি যোগ করো তাহলে মোট চাপ পাওয়া যাবে, কারণ আমরা জানি ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা আছে। সো প্লিজ আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এন্ড অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। ইয়েস, ভেরি গুড। দেখতে পাচ্ছি অসংখ্য কমেন্ট এখানে পড়েছে। 0.92 আমাদেরকে নাকিব জানিয়েছো, এবং আরো অনেক স্টুডেন্ট এর আগে জানিয়েছো। তো তোমাদেরকে অভিনন্দন আমাদেরকে কারেক্ট অ্যান্সার দিতে পারার জন্য। সো লেটস ট্রাই। আমরা আংশিক চাপ তো বের করে ফেললাম, এবার আমরা কেপি বের করব। কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেসার অফ অ্যামোনিয়া, প্রেসার অফ নাইট্রোজেন আর প্রেসার অফ হাইড্রোজেন। প্রেসার অফ অ্যামোনিয়াকে স্কয়ার করতে হবে আর হাইড্রোজেনকে কিউব করতে হবে। তাহলে তাকিয়ে দেখো এখানে প্রেসার গুলো দেওয়া আছে, এই প্রেসার গুলো এখানে এখন বসাও এবং ক্যালকুলেশন করো। আমি চাই এইবার তোমরা বসিয়ে সঠিকভাবে ক্যালকুলেট করতে পারবে। সো সবাই ক্যালকুলেশন করে এবং আমাকে অ্যানসারটা জানিয়ে দাও। আমি নিজেও ক্যালকুলেট করছি যাতে করে তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পারলে সেটাকে আমরা সুন্দর মতন ধরে ফেলতে পারি। সো প্লিজ সবাই কারেক্ট অ্যান্সার বের করার চেষ্টা করো। সবাই কারেক্ট অ্যান্সার বের করার চেষ্টা করো। সবাই কারেক্ট অ্যান্সার বের করার চেষ্টা করো যে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে
এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো এই ইকুয়েশনে বসাও এবং কারেক্ট অ্যান্সারটা বের করার চেষ্টা করো। ইয়েস, আমি অনেকের কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। উচ্ছ্বাস এখনো আগের অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি আংশিক চাপগুলো ওই সূত্রে ডান পাশের সূত্রে বসালে আলটিমেটলি কারেক্ট অ্যান্সার কি আসবে? আমি কেপি এর ভ্যালু বের করতে জানতে চাচ্ছি। এই জিনিসটা এখনো তোমরা কেউ পারছো না, কেন জানি তোমরা ক্যালকুলেটরের ইউজ একটু দুর্বল। যারা ক্যালকুলেটর ইউজের দুর্বল, ইয়েস, প্রথম অ্যান্সার চলে এসেছে ইনান। ইনান ইজ দ্য ফার্স্ট ওয়ান যে কারেক্ট অ্যান্সার দিয়েছে। রফিকুল ইসলাম, তৌফিক, কানিষ্কা, ইয়েস তোমার নাম কানিষ্কা, তার অ্যান্সারটাও কারেক্ট দেখা যাচ্ছে। মাহমুদুর রহমান, উচ্ছ্বাস, হ্যাঁ তোমাদের অ্যান্সার গুলো কারেক্ট হচ্ছে। যারা দিতে পারছো না, খুব সিম্পল, উপরে এটা বসাও 0.4615, নাইট্রোজেনের জায়গায় বসবে 0.923 আর হাইড্রোজেনের জায়গায় বসবে 1.615। তাহলে অ্যান্সার আসে 0.0547। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এবং একক হচ্ছে atm টু দি পাওয়ার -2। একক কিভাবে বের করে সেটা জানার জন্য আমাদের আগের ক্লাসটা দেখতে হবে। সো দ্যাট ইজ ইট। আমরা অনেক উত্থান পতনের পরে আলটিমেটলি গোলে পৌঁছে গেলাম। আমরা কেপি কেসির ভ্যালু বের করে ফেললাম। সো চিন্তা করো, একটা সিম্পল কথা মনে রাখবে, যে কোনো অঙ্ক দেওয়া হোক, তোমার উদ্দেশ্য হচ্ছে সাম্যাবস্থার মূল সংখ্যা বের করা। তুমি চোখ বন্ধ করে চিন্তা করবে কিভাবে সাম্যাবস্থার মূল সংখ্যা বের করা যায়। বের করার উপায়টাকে আমি একবার সামারি করে বলে দিতে চাই তোমাদের। সাম্যাবস্থার মূল সংখ্যা বের করার উপায় কি? তোমাকে দেয়া থাকবে আদি মূল সংখ্যা, এটা প্রশ্নে দেয়া থাকবে। তোমার দরকার হচ্ছে সাম্যাবস্থার মূল সংখ্যা, এটা হচ্ছে তোমার লক্ষ্য। এটা থেকে এখানে আসতে হলে তোমার জানতে হবে বিয়োজিত অথবা উৎপন্ন মূল সংখ্যা, এটা তোমাকে জানতে হবে। এটা জানার জন্য তোমাকে আলফা দেওয়া থাকবে, আলফা ইজ ইকুয়াল টু এক্স বাই সি। মনে রাখবে এই এক্স হচ্ছে তোমার বিয়োজিত বা উৎপন্ন মূল সংখ্যা। তাই প্রশ্ন পাওয়ার সাথে সাথে আদি মূল সংখ্যা আর আলফা গুণ করে এক্স বের করবা। এক্স বের করার পরে আদি থেকে সেটাকে যোগ বিয়োগ করে সাম্যাবস্থার মূল সংখ্যায় পৌঁছাবা। যারা এইভাবে অঙ্কটা করবা তাদের সবগুলো অঙ্ক মিলে যাবে। মনে রাখবে যত অঙ্কই আদি মূল সংখ্যা দেয়া থাকবে, এই যাদের বিয়োজন মাত্রা দেয়া থাকবে, সবগুলো অঙ্ক এই এক সিস্টেমে মিলবে। খালি মনে রাখবে কারো আদি মূল সংখ্যা দেওয়া না থাকলে বিক্রিয়কের জন্য 1 ধরে নিতে হবে আর উৎপাদের জন্য 0 ধরে নিতে হবে। প্রশ্নে আদি মূল সংখ্যা দেয়া না থাকলে সেগুলো ধরে নিতে হবে। ইয়েস। আর তোমরা অনেকে যেটা করো, এই প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য আলাদা আলাদা এই একটা ওয়ে যে শেখানো হলো, যেটা আমরা গত 50 মিনিট যাবত আলোচনা করলাম, এই একটা ওয়েতে করলাম। এবার আমরা আমাদের সেকেন্ড প্রবলেমে চলে যাব এবং তোমাদের অনেক দাবির পর আমরা চলে এসেছি ভ্যান হফের সমীকরণ। ভ্যান হফের সমীকরণ এই সংক্রান্ত ম্যাথে ভ্যান হফের সমীকরণটি হচ্ছে kp = ডেল্টা h 2.303 RT প্লাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ। সবাই মনে রাখো, কেপি হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক, ডেল হচ্ছে বিক্রিয়ার তাপ শক্তি, বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে ডেল্টা এইচ। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মনে রাখবে আর এর ভ্যালু বসাতে হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই এককে। কোনোভাবেই আর এর এসআই একক ব্যবহার করা যাবে না। কেন জানতে চাও? খুব সিম্পল। কেপি আমরা সাম্য ধ্রুবকগুলো বের করেছিলাম এটিএম বা অ্যাটমসফেরিক ইউনিটে, কিন্তু এটিএম আবার মোল পার লিটার, লিটার জিনিসটা আমরা ব্যবহার করে এসেছি, তাই আমাদেরকে সবকিছু ব্যবহার করতে হবে লিটার এটিএম এককে। একজন জিজ্ঞেস করেছে বা বুলবুল, আংশিক চাপের যোগফল মোট চাপের সমান কেন হবে? সমান হবে কারণ এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র।
তোমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পড়বে, ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা আছে সবগুলো আংশিক চাপ যোগ করলে মোট চাপের সমান হয়। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবক সবসময় 0.0821 বসাতে হবে। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখাই, দেখো এটা খুব ভালো লাগবে শিখতে পারার পরে। দেখো তোমাকে T1 টেম্পারেচারে K1 একটা সাম্য ধ্রুবক দেওয়া আছে, T2 টেম্পারেচারে আরেকটা সাম্য ধ্রুবক হলো K2। তাহলে তাদের জন্য সমীকরণগুলো লিখো। T1 টেম্পারেচারে সাম্য ধ্রুবক, T2 টেম্পারেচারে সাম্য ধ্রুবক হচ্ছে K2। তাহলে K1 এর সূত্র হবে মাইনাস ডেল্টা H 2.303 আর T1 প্লাস C। লক্ষ্য করো এই দুটোর পার্থক্য হচ্ছে T1 T2 এবং K1 K2। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় তাপমাত্রা পরিবর্তন করলে সাম্য ধ্রুবক পরিবর্তিত হয়। তাপমাত্রা পরিবর্তিত করলে সাম্য ধ্রুবক পরিবর্তিত হয়। একটা জিনিস সবাই খাতায় লিখে রাখো, সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার কারণে পরিবর্তিত হয়, চাপ এবং ঘনমাত্রার কারণে সাম্য ধ্রুবক পরিবর্তিত হয় না। লা-শাতেলের নীতি যেটা বলে সেটা সাম্যাবস্থার পরিবর্তন হয়। সাম্য ধ্রুবক পরিবর্তিত হওয়া সম্ভব না তাপমাত্রার পরিবর্তন ছাড়া। তাই সবাই লিখে রাখো সাম্য ধ্রুবক পরিবর্তিত হয় শুধুমাত্র তাপমাত্রার দ্বারা। তো T2 আর T1 দেওয়া আছে। ধরো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করো। 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করো, আচ্ছা এখানে একটু ছোট্ট একটা ভুল হয়ে গেছে, ভ্যান হোফের সমীকরণ এখানে লগ লেখা থাকে। প্লিজ সবাই এখন একটু পেছনে যে ঠিক করে আসো, একটা ছোট্ট ভুল হয়ে গেছে, লগ কে হবে, লগ কে। তার মানে ভ্যান হোফের সমীকরণটা হচ্ছে লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ 2.303 আরটি প্লাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভ্যান হোফের সমীকরণ। আমি দুঃখিত লগ জিনিসটা মিস হওয়াতে, প্লিজ একটু পিছনে যে এই জিনিসটা ঠিক করে নাও, সব জায়গায় লগ লিখে নাও। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করলে আসবে log K2 by K1 is equal to minus delta H 2.303 R 1 by T2 minus 1 by T1। কারণ C C কাটা যাবে, এইটুক কমন নিলে আলটিমেটলি এটা অ্যান্সার আসবে। সো 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করো তোমরা এরকম একটা ইকুয়েশনে এসে উপস্থিত হবে। আমি কিন্তু তোমাদের একটু ভালো করে মনে করিয়ে দিতে যাচ্ছি, লগ জিনিসটা মিস হয়েছিল, লগটাকে তোমরা একটু অ্যান্সার হিসাবে বসিয়ে নিবে। 2 থেকে 1 বিয়োগ করো, 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করো তাহলে আমরা এই অ্যান্সারটা, এই জিনিসটা পেয়ে যাব। সো এই জিনিসটা পেয়ে যাওয়ার পর লক্ষ্য করো T1 টেম্পারেচারে সাম্য ধ্রুবক K1 হলে T2 টেম্পারেচারে সাম্য ধ্রুবক K2 বের করে ফেলা যাবে। তার মানে তাপমাত্রার সাথে সাথে যে সাম্য ধ্রুবকের পরিবর্তন ঘটছে সেই জিনিসটা বের করা যাবে। এখন আমরা এই সংক্রান্ত একটা ম্যাথ করব। সবাই প্রথমে এই ম্যাথ প্রবলেমটার প্রশ্নটা একবার খাতার মধ্যে তুলে নাও। সো প্রথমে আমরা একটু প্রশ্নটা খাতায় লিখে নিব। সবাই আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে 2 একবার পড়ে ফেলো। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা 2 একবার পড়ে ফেলেন আপনারা। প্রশ্নটা 2 একবার আগে পড়ে ফেলো, তারপর আমরা উত্তরটা সমাধান করব। এবং আমরা এইমাত্র যে ইকুয়েশনটা লিখলাম সেটা দিয়ে এটা সমাধান করা যাবে। log K2 by K1 is equal to minus delta H 2.303 R 1 by T2 minus 1 by T1। এই সমীকরণ দিয়ে আমরা এটা সলভ করতে পারবো। প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করায় একটি বিক্রিয়ার কেপি 3 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির ডেল্টা এইচ কত বের করতে হবে। খুব সিম্পল কথা, T1 T2 দেওয়া আছে, K1 আর K2 এর জন্য হিন্ট দেওয়া আছে, জানতে চাওয়া হয়েছে বিক্রিয়ার ডেল্টা এইচ কত। T1 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 303 কেলভিন, 35 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 308 কেলভিন। এইটুকু ছিল সোজা পার্ট তাপমাত্রা। ঝামেলা হচ্ছে এইখানটাতে, আমি ধরতে পারি কেপি 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে আমি যদি ধরি K1 হচ্ছে K, আমি তোমাদের কাছে জানতে চাই K2 এর ভ্যালু কত হবে। প্রশ্নটা হচ্ছে K1 যদি K হয় তাহলে প্রশ্নটা পড়ে আমাকে উত্তর করার চেষ্টা করো K2 কত হবে।
k1 এর ভ্যালু যদি k হয় তাহলে k2 কত হবে? প্রশ্নে বলা আছে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করায় বিক্রিয়ার কেপি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে কত হবে? আমরা কমেন্টে সেটাই জানতে চাই। মমিনুল হোসেন জানিয়েছে 3k, মমিনুল দুইবার জানিয়েছে 3k, মুন্সি হাদিউল্লাহ জানিয়ে দিল 3k। সো ইয়েস, আহমেদ ফাহাদ রাশেদ জানালো 3k, k ইন্টু 3 শেখ রাফাত জানালো, ওকে ত্রয়ী মিত্র জানালো 3k, সবাই জানিয়ে দিয়েছো 3k। মনে রাখো যারা যারা লিখলা 3k সবার অ্যান্সার ভুল, সবার অ্যান্সার ভুল হয়েছে যারা যারা 3k লিখেছো। অ্যান্সার কেন ভুল তোমাকে একটু বলি। তোমাকে বলা হলো ধরো তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখলে, এখন তোমাকে ব্যাংক বলল আপনার 200 টাকা বৃদ্ধি পেয়েছে। চিন্তা করো, তোমার ব্যাংক, ধরো তোমার ব্যাংকে 100 টাকা ছিল, ব্যাংকার এসে তোমাকে বললো যে আপনার 300 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন কত টাকা আছে? 400। আগে ছিল 100 টাকা, বৃদ্ধি পেয়েছে 300 টাকা, তাহলে এখন থাকবে 400। মনে রাখো বৃদ্ধি পেয়েছে 3 গুণ, তার মানে চিন্তা করো আগে ছিল k আর বৃদ্ধি পেয়েছে 3 গুণ, তাহলে 3k যোগ হয়ে হবে 4k। সবাই এইখানটাতে অঙ্কন করে ফেলে। যারা যারা বুঝতে পেরেছো এটা কিন্তু একটা মারাত্মক ভুল। সো এখনই নিজের বন্ধুদেরকে এই ক্লাসটা শেয়ার করে দাও। আদি k ছিল এবং বৃদ্ধি পাওয়া হয়ে গিয়েছে 4k, আদি ছিল k, বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 4k। সো আমরা এখন সবগুলো পেয়ে গেছি, এখন আমরা এইখানে মান বসিয়ে দিতে পারি। তাহলে আমরা আসার সময় মান বসিয়ে ফেলি log 4k বাই k মাইনাস ডেল্টা এইচ 2.303, আর এর ভ্যালু হচ্ছে 0.0821, 1/308 মাইনাস 1/303। ক্যালকুলেশন করলে তোমরা আলটিমেটলি ডেল্টা এইচ এর ভ্যালু এখান থেকে বের করে ফেলতে পারবা। ক্যালকুলেশন করলে ডেল্টা এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এই ম্যাথটা আরেকটা ডিফারেন্ট ওয়েতে করা সম্ভব। তুমি যদি এখানে 0.0828 না বের করে তুমি যদি এখানে 8.316 ব্যবহার করো, তো আর এর ভ্যালু ডিফারেন্ট ওয়েতে কিন্তু বের করা সম্ভব। আর এর ভ্যালু ডিফারেন্ট ওয়েতে বের করা সম্ভব। তুমি যদি 8.316 ব্যবহার করো তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু আসবে জুলে, আর তুমি যদি 0.0821 এখানে যদি 0.0821 ব্যবহার করো তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু আসবে লিটার এটিএম এ। তো মনে রাখো এখানে আর এর ভ্যালু কি ব্যবহার করছো তার উপর ডেল্টা এইচ এর একক নির্ভর করে। তো তুমি যদি জুলে একক চাও তাহলে এখানে ব্যবহার করতে পারো 8.316, আর লিটার এটিএম এ চাইলে তুমি ব্যবহার করতে পারো 0.0821। একটা কথা মনে রাখো, এখানে যা ব্যবহার করছো না কেন তার উপর এই অঙ্কের খুব বেশি মাথা ব্যথা নাই, কারণ এই অঙ্কে উপরে নিচে কেপি কেপি কাটা যায়, তাদের এককও কাটা যায়। তো তুমি এখানে 8.316 চাইলে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পাবা অ্যান্সার জুলে, অন্য ক্ষেত্রে পাবা লিটার অ্যাটমসফিয়ার এককে। তো আশা করি তোমরা মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। অ্যান্সারটা যদি কেউ বের করে থাকো আমাকে জানাবা। অনেকেই 400 টাকার ব্যাপারটা বেশ মজা পেয়েছো দেখা যাচ্ছে। টাকার হিসাবে আমরা কেউ ভুল করি না, এই জন্য আসলে টাকার এক্সাম্পল দিয়ে বোঝানোটা ইজিয়ার ছিল। দীপু অ্যান্সারটা বলে দিয়েছে 6.09 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এই দীপুর অ্যান্সারের সাথে কতজন একমত আমাদেরকে একটু জানিয়ে দিও। সো এর মধ্য দিয়ে আমরা এই ক্লাসটিও শেষ করে ফেললাম। and thank you very much for attending this class so nicely। আমরা আজকে রাসায়নিক সাম্যাবস্থার অনেক অনেক কঠিন টপিক শিখলাম। ম্যাথগুলো অ্যাকচুয়ালি কঠিন, কারণ তোমার বইতে তোমরা সবাই এই কাজটা করে আসো। আমি সবাইকে বলতে পারি তোমরা এইভাবে ম্যাথ করো, আলফা দেওয়া থাকে এখান থেকে আলফা বিয়োগ করো, এখান থেকে 3 আলফা বিয়োগ করো। আলফা বিয়োগ করাটা ভুল। আলফা তো কোনো এন্টিটি না, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, সো আলফা বিয়োগ করা যাবে না। তো এখন থেকে তোমাদেরকে শেখানো হয়েছে এক্স বিয়োগ করতে হয়, এক্স 3x এগুলো বিয়োগ করতে হবে। রিমেম্বার আমরা শিখেছিলাম আলফা ইজিক্যাল টু এক্স বাই সি, এখন এই সূত্র দিয়ে অঙ্ক করা শিখতে হবে। সো আমরা আজকের ক্লাসটা শেষ করে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এবার তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধটা হচ্ছে ক্লাসটি শেষ হয়ে গেল, এক্ষুনি চলে যাবে www.10minuteschool.com। সবাই এখনই 10minuteschool
10minuteschool.com এ চলে যাও। 10minuteschool.com এ গেলে দেখতে পারবে তোমাদের জন্য লাইভ ক্লাসগুলো আগের গুলো দেওয়া আছে, কুইজ দেওয়া আছে, মডেল টেস্ট দেওয়া আছে। এক্ষুনি পরীক্ষাগুলো দাও। তোমাদের কমেন্ট সেকশনে এই যে লাইভ হচ্ছে মাঝে মাঝে কমেন্ট আসছে পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নেওয়ার জন্য, দয়া করে এক্ষুনি সেই কমেন্টের লিঙ্কগুলোতে ক্লিক করো এবং চলে যাও ওয়েবসাইটে, একটা পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নাও, তাহলে বোঝা যাবে কতটুকু ভালো শিখতে পেরেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে অংশ নেওয়ার জন্য। প্লিজ আমাকে কমেন্টে জানাও তোমরা এনজয় করেছো কিনা, তোমরা আমাকে বলো আমি কিভাবে আরো উন্নতি করতে পারি, তোমাদেরকে একটু ভালো করে শেখাতে পারি। তোমাদের কমেন্টগুলোই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি তোমরা ভবিষ্যতের ক্লাসগুলোতেও আসবে এবং যারা এখনো ক্লাসটিকে শেয়ার করনি একটু অনুরোধ করছি এই মুহূর্তে ক্লাসটিকে শেয়ার করে দাও যাতে সবাই বুঝতে পারে। আরেকটি অনুরোধ, যারা ক্লাস সন্ধ্যা 7টার ক্লাসটি করনি সেই ক্লাসটি একটু দেখে নিবে, কারণ সেই ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ টপিক পড়ানো হয়েছিল। তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুন্দর থাকবে, অনেক সুস্থ থাকবে। ভবিষ্যতে তোমাদের সাথে আবারও দেখা হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই 10 মিনিট করে সাথে থাকো এন্ড নেভার স্টপ লার্নিং।